আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শীতের ২টা সবজি আমি ফ্রোজেন করে রাখবো। তবে এখন না সারা বছরই সব সবজি পাওয়া যায়। তবে শীতকালে এটার মান এবং দাম সবকিছুই একটু কম থাকে। আর আমার যেহেতু ছোট সংসার, গাজর বা ধনেপাতা যেটাই লাগুক না কেন খুবই অল্প পরিমাণে লাগে। তো যখন নিয়ে আসে দেখা যায় কি যে 1/2 কেজি বা 1 কেজি নিয়ে আসলে সেখান থেকে যতই আমি নরমাল ফ্রিজে রেখে দেই না কেন কিছুটা সবজি নষ্টই হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে আমি ভেবেছি যে কিছু সবজি এভাবে ফ্রোজেন করে রেখে দেব। তাহলে হবে কি যখন যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করতে পারবো। একটুও সবজি বা খাবার নষ্ট হবে না। তো সেজন্যই আমি গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন এই তো কুচি করে নিচ্ছি। গাজরগুলো দু একটা একটু কালো কালো দাগ ছিল, তবে কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? দেখতেই খুব ভালো লাগছে। তো আমি গাজরগুলো খুব ভালোভাবে কুচি করে নিয়ে আমি আগে থেকেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এবং সেটাতে একটু ভাপ দিয়ে নেব আর কি। অবশ্য এমনিতেও হয়তো রাখা যায়, আমি কখনো আসলে রাখিনি, এটাই প্রথম। দেখা যাক কীরকম হয়, আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এটা ভাপ দিতে বসিয়ে দিয়ে আমি এবার ভাবছি কিছু ধনেপাতাও আছে, সেটাও আমি একটু পরিষ্কার করে নিব, বেছে নিচ্ছি আর কি। আর অনেকগুলো ধনেপাতা এনেছে, এগুলো শাকের মতো আর একদম বেশ ফ্রেশ ছিল, অনেক সবুজ, দেখতেও খুব ভালো লাগছিল। আর অন্য সময় যেগুলো পাওয়া যায় তখন তো কেমন পাতা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আসলে শীতের সবজি বলে কথা, একটু বেশি ফ্রেশ না হলে তো হবে না, তাই না? তো আমি এখান থেকে যে মানে পাতাগুলো ফেলে দিতে হবে সেগুলো ফেলে দিচ্ছি। সবগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আমি সময় নিয়ে আস্তে আস্তে করে বেছেছি। এবারে আমি সব ধনেপাতাগুলো ধুয়ে নিব। খুব ভালো করে কয়েকবার পানি বদল করে আমি ধনেপাতাগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। এদিকে কিন্তু আমার গাজর কুচিগুলো ভাপানো হয়ে গিয়েছে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম মানে নষ্ট হয়ে যাবে আর কি, একদম নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। একদম মানে 20% মতো সিদ্ধ হলে হয়ে যাবে। আর এটা তো এমন একটা সবজি যেটা কিনা কাঁচাও খাওয়া যায়, খুব একটা সমস্যা হবে না। তো আমি এটা পাশে রেখে দিয়েছি যাতে করে এটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হওয়া পর্যন্ত তো এটা আমি কোনোভাবেই কোথাও রাখতে পারবো না, বক্সেই হোক বা ফ্রিজেই হোক। ঠান্ডা করে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব। এপাশ থেকে আমি ধনেপাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি। আসলে আমার নাইফটায় না একদম ধারটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য মনে হচ্ছে কাটতে একটু অসুবিধা হচ্ছে। এভাবে রেখে দিলে আমার যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি ব্যবহার করতে পারবো। আর এখন হয় কি, ওর বাবা প্রায় দিনই বাসায় থাকে না, হুটহাট করেই এটা সেটা প্রয়োজন পড়ে যায়। তো এভাবে রেখে দিলে ভালো হবে, তাতে করে আমার হঠাৎ করেই নিচে যাওয়া বা বাজারে যাওয়ার প্রয়োজন হবে না অল্প স্বল্প জিনিসের জন্য। এই তো আমি এবার এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। অবশ্যই এটা চাইলে পলি ব্যাগ অথবা জিপলক ব্যাগেও রাখা যায়, তবে আমি বক্সে করেই রাখতে পছন্দ করি, আমার কাছে সুবিধা মনে হয়। অবশ্য যাদের ফ্রিজ ছোট তার তো বক্সে রাখতে পারবে না, তারা পলি ব্যাগ বা জিপলক ব্যাগে রাখলেই সুবিধা হবে। এই তো এবার আমি গাজরগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এটা বক্সে করে রেখে দিব। সকালে তো অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি, এখন তো দুপুরের জন্য কিছু রান্না করতে হবে। তো আজকে ভেবেছি টাকি মাছ আর পালং শাক দিয়ে রান্না করব। তো সেজন্য আমি এই মাছ দুটো বের করেছি। আর মাছ দুটো কিন্তু আমাদের ছাদে বেশ একটা মানে কি বলবো জায়গা আছে, এবড়ো থেবড়ো জায়গা, আমাদের বাড়িওয়ালা আপা করে রেখেছে, ওইখানে খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি।
এদিকে হঠাৎ করে ভাবছি যে টাকি মাছে না মানে পেটের দিকে বেশি একটু কাটা আছে, তো ছেলেরা কি খাবে। তো সেজন্য ছেলেদের কথা চিন্তা করে একটু মুরগি ভিজিয়ে দিলাম। আজকে লেট হয়ে গিয়েছে। আসলে এটা প্ল্যান ছাড়াই আমি সবসময় আগের দিন রাতেই চিন্তা ভাবনা করে রাখি যে আগামীকালকে কি রান্না করব। আজকে একটু ব্যতিক্রম, মানে সকালে উঠে একটা একটা করে মনে পড়ছে যে আজকে কি করব, যেহেতু ওর বাবা এখন বাজার করেছে সেজন্য। তো কি আর করা, মুরগির মাংসটা আর কি একটু ভিজে যাক, আর আমি এপাশ থেকে সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে নিলাম, সাথে পেঁয়াজ মরিচও কেটে নিলাম। আর শাকগুলো আমি শুধুমাত্র ময়লাগুলো ফেলে দিয়ে আমি এখন ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। আর শাকগুলো সবসময় মানে মানে কাটার আগে কুচি কুচি করে কাটার আগে ধুয়ে নেওয়া ভালো, তাতে করে শাকের পুষ্টিটা ভালো থাকে আর কি, ধুয়ে চলে যায় না পানির সঙ্গে। আর শাকের পানিও আমি কখনো ফেলি না। এই যে আমার ছোট্ট বাবাইটা আমার কাছে এসে বসে আছে। এদিকে মাংসের জন্য আমি একটা আলু কেটে নিলাম, যেহেতু বাচ্চারা খাবে, আলু পছন্দ করে। আর এপাশ থেকে কিন্তু অনেকগুলো ময়লা হয়ে গিয়েছে, আমি ময়লা আবর্জনাগুলো আমার ঝুড়িতে ফেলে দিচ্ছি। আমি শাক রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর মরিচ, তার সঙ্গে সামান্য একটু রসুন বাটা দিয়েছি, লবণ, সামান্য একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি এটা হাতে মেখে নেব। আমার আম্মু ঠিক এইভাবে পালং শাকটা রান্না করে। এবারে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। এবার এটা আমি চুলাতে বসিয়ে দিব, এটা একটু কষিয়ে অথবা এটাতে বলক উঠলে আমি শাকগুলো দিয়ে দিব। আমি জানি না আমার সাথে এখনো কারা কারা আছেন, যারা আছেন অবশ্যই একটা লাইক দেননি, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আগে থেকেই লাইক দিয়ে দিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পাশের চুলায় আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে বাচ্চাদের মুরগির মাংসটা রান্না করে নিব। তো তার জন্য আগে জিরা আর গরম মশলাটা একটু ভেজে রেখে দিলাম, এটা কিছু সময় পরে আমি এটা বেটে নেব। এদিকে পাশের চুলায় আমার শাক যেটা রান্না করব বলক উঠে গিয়েছে, এখন আমি উপরে শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এদিকে তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছে, অনেক বেশি ছোটাছুটি করছে। তো এ পর্যায়ে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সাথে শুকনো মশলা দিলাম, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আর যেহেতু বাচ্চারা খাবে, মরিচের পরিমাণটা অনেকটা কম দিয়েছি। এবারে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। এদিকে কষাতে দিয়ে ওদিকে দেখি তরকারিতে বলক উঠে গেছে, পালং শাকের তরকারি। সেটাতে আমি যে মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমার আম্মু রান্না করে, মানে পালং শাক আর টাকি মাছ দিয়ে বা পুঁটি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে এত টেস্ট হয়, আসলে কি বলবো। একইভাবে রান্না করার চেষ্টা করি, তবে মায়ের মতো স্বাদটা কখনোই হয় না। এই তো ঝটপট কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। ওপাশে শাক কিন্তু হয়ে গিয়েছে, আর এপাশে মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। ব্যাস, মাংসটাও হয়ে গিয়েছে।
এবারে আমি বেটে রাখা জিরা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে। দুপুরে রান্নাবান্না মোটামুটি শেষ। বাচ্চারা যেটা পছন্দ করে সেটা তো রেডি, আমাদের খাবারটাও রেডি। ওপাশ থেকে কিন্তু রাইস কুকারে চালটাও ধুয়ে দিয়েছিলাম। দুপুরে রান্নাবান্না এখানেই শেষ হলো। এবারে সন্ধ্যায় আমার বাচ্চার টিচার এসেছে, তো টিচার না আসলেও কিছু না কিছু তৈরি করি প্রতিদিনই, প্রায় 2-1 দিন হয়তো কোনো কারণে স্কিপ হয়। তো আজকে ভাবছি যে একটু বেগুনি বানিয়ে দিব। বাসায় বেগুন এনেছে ওর বাবা, তো সেজন্য আমি একটু বেসন, এগুলো রেডি করা ছিল না, সবসময় রেডি করে রাখি, তো আজকে একটু রেডি করে নিচ্ছি। যে শুকনো উপকরণগুলো আছে সবগুলো চেলে নিচ্ছি। বেসন, কর্নফ্লাওয়ার, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা চেলে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করব। আসলে এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। একবারে পানি দিলে হয় কি বেশি মানে এর ঘনত্বটা বোঝা যায় না, এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা রেডি করে রাখলাম। যখন দেখা যায় যে আঙুলটা ডুবিয়ে ওঠানোর পরে সেখানে মানে খালি হয়ে যাচ্ছে না, আঙুলে ব্যাটারটা লেগে আছে, তখন বোঝা যাবে যে ব্যাটারটা রেডি হয়েছে, পারফেক্ট আর কি। এপাশ থেকে আমি বেগুনগুলো মানে বেগুনটাকে ধুয়ে নিয়েছি, তারপর কেটে একটু লবণ মাখিয়ে রেখে কিছুক্ষণ পরে চলে এসেছি বেগুনিটা ভাজতে। আসলে ওর ছাড় কোনো কিছুই খায় না। কি বলবো, আমি জিজ্ঞেসই করেছি যে স্যার আপনি কিছু খান না কেন? তো স্যার বলেছে যে আমি মানে উনি নাকি স্কুল ছুটির পর কোচিং করায়, তারপর বাসায় যায়, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করেই আমার বাসায় আসে আমার ছেলেকে পড়াতে। সেজন্য আসলে ওনার কিছু খেতে ইচ্ছা করে না। তারপরেও একজন মানুষ বাসায় আসলে তাকে কিছু না দিতে পারলে না ভালো লাগে না। তো অল্প স্বল্প করে যাই হোক এই কয়েকদিন দিয়েছি, তো এখন থেকে ভাবছি আর দিব না। উনি দুধ চাও খায় না, শুধু লাল চা খায়, তো ভেবেছি যে মাঝে মধ্যে লাল চাটাই করে দিব। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।